মহানগর নির্মাণ করে বিগত সরকারের রোষানলে পড়েছিলেন নির্মাতা আশফাক নিপুণ। এরই মধ্যে হয়েছে রাজনৈতিক পট পরিবর্তন। হইচইয়ের জন্য নির্মিত আলোচিত সেই সিরিজ এবার সবার জন্য করে দেওয়া হলো ফ্রি। কি ছিল মহানগরে? ছাত্র জনতার বিপ্লবে কোন দায়বদ্ধতায় রাজপথে নেমেছিলেন নির্মাতা? নতুন বাংলাদেশকে দেখছেন কোন চোখে? চান ইন্ডাস্ট্রির কোন পরিবর্তন? সবকিছু জানাতে আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন গুণী নির্মাতা আশফাক নিপুণ। ওয়েলকাম টু সানডে লিনার শো মিস্টার নাইট। থ্যাংক ইউ সো মাচ আশিয়া। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমরা যেমনটি বলছিলাম শুরুতে যে আপনার মহানগর ওয়েব সিরিজটি দর্শকদের জন্য ফ্রি করে দেওয়া হলো, আসলে কেন, কারণটা জানতে চাই। যদি এটা একদম শুরু থেকে বলতে হয়, মহানগর যেই সময় 2021 সালে নির্মিত এবং প্রচারিত, সো মহানগর যখন আসলে বানানো হয়েছিল তখন দেশের অবস্থা তো একরকম ছিল। যদি এভাবে বলা যায় যে মহানগরটা আসলে পুলিশের করাপশন নিয়ে, করাপ্টেড পুলিশের গল্প। সো যে সময়টা বানানো হয়েছিল সেই সময়ে যদি আমরা এখন যদি ইন রেট্রোস্পেক্টিভে আমরা যদি দেখি যে সেই সময় বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাশালী ছিল বলতে গেলে পুলিশ বাহিনী। মানে আমরা পেপারে পড়েছি, বিভিন্নভাবে জানি, এক্সপিরিয়েন্স থেকে জানি। সো তাদের করাপশন নিয়ে একটা গল্প তৈরি করা, এটা করতে গিয়ে যে পরিমাণ দর্শকের ভালোবাসা আমরা পেয়েছিলাম এই সিরিজটার প্রতি, চরিত্রগুলোর প্রতি, এবং মানুষের যে তুমুল আগ্রহ ছিল এই সিরিজকে ঘিরে, তো এত বছর পরে এসে যখন আসলে বাংলাদেশে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে, মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান যেটাকে বলা হচ্ছে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরশাসককে সরিয়ে দিতে পেরেছি। তো এই জায়গা থেকে হইচই প্ল্যাটফর্ম এবং আমাদের মনে হয়েছে যে যেই পরিমাণ ভালোবাসা আমরা দর্শকদের কাছ থেকে পেয়েছি, নতুন বাংলাদেশে আমাদেরও কিছু একটা দেয়ার আছে। সো এই যে তারা যে নিঃস্বার্থভাবে দর্শকরা আমাদেরকে ভালোবাসা দিয়েছিলেন মহানগরের জন্য, তার কিছুটা হয়তো আমরা চেষ্টা করছি এই যে মহানগর ফ্রি করে দিয়ে, যে মানুষ যেন দেখতে পারে, আবার নতুন করে সাবস্ক্রিপশন নিতে না হয়, ফ্রিতে দেখতে পারে। এটা হচ্ছে এক ধরনের ধন্যবাদ জ্ঞাপনের মতো আমার পক্ষ থেকে, হইচই প্ল্যাটফর্মের পক্ষ থেকে, মানে ভালোবাসা জানাতে গিয়ে একটা গিফট বলা যেতে পারে। হ্যাঁ, একটা গিফট, এটা হচ্ছে নতুন বাংলাদেশের জন্য। তো মহানগরী ওয়েব সিরিজটি রিলিজ হওয়ার পর বাংলা ভাষাভাষী যে দর্শক যারা রয়েছেন তাদেরকে তো নাড়িয়ে দিয়েছে, এবং পশ্চিমবঙ্গেও কিন্তু আলোচনায় এসেছে, এবং এখনো কিন্তু দর্শকের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মহানগর। এর কারণ বলে কি মনে হয় আপনার? দর্শকদের ভালোবাসার তো আসলে কোনো কারণ বা সীমা পরিসীমা কিভাবে হয় সেটা আমরা কেউ জানি না আসলে। কারণ জানলে সবাই আসলে সারাক্ষণ সেই কাজগুলোই বানাতে পারতো যেটা আসলে দর্শকরা পছন্দ করবেন, বা এটা তো কোনো নির্মাতা বলতে পারে না। আমি যখন মহানগর বানিয়েছি, মহানগর 2 বানিয়েছি, তখন আমি জানতাম না দর্শকরা এটা কিভাবে নেবেন। সো এই প্যারামিটারটা জানা থাকলে আমাদের সব নির্মাতাদের সুবিধা হতো, আমরা শুধু সেই কাজগুলোই করতে পারতাম, জানতাম যে এগুলো দর্শক পছন্দ করবে। কিন্তু যেটা আমার কাছে মনে হয় কি, যে আমি আমার দেশের দর্শকদেরকে অসম্ভব ম্যাচিওর এবং বুদ্ধিমান মনে করি। এটা সবসময় বলে আসছি আমি, সেটা সেন্সর বোর্ডের ক্ষেত্রে বলি বা যে কোনো ক্ষেত্রে বলি। দর্শকদের প্রতি যদি আপনি সৎ থাকেন, দর্শকদের সময়ের মূল্য যদি আপনি দেন, দর্শকরা যে সেটা যদি বুঝতে পারে, সেটা যদি ধরতে পারে যে এখানে কোনো ফাঁকিবাজি হচ্ছে না, এখানে কোনো অসততা হচ্ছে না, আমার সময় নষ্ট করার জন্য কেউ একজন এই কন্টেন্টটা বানিয়ে শুধু আমার সময় নষ্ট করবে না, তখন দর্শকরা কিন্তু সেটাকে সাদরে গ্রহণ করে নেয়। এটা আমরা আগেও দেখেছি, এটা মহানগরের মাধ্যমে আমি নতুন করে আসলে বুঝতে পারলাম যে আপনি যদি আপনার কাজে সৎ থাকেন, দর্শকদের প্রতি দায়বদ্ধ থাকেন, দর্শকদের সময়ের মূল্য সবচেয়ে জরুরি ব্যাপার আমাদের নির্মাতাদের জন্য, এটা বোঝা। এটা যখন দর্শকরা বুঝতে পারে যে না, এই নির্মাতা আমাকে আসলে ফাঁকি দেওয়ার চেষ্টা করে নেই, বা এই প্রোডাকশনটা আমাকে আসলে আমার সময়টা নষ্ট করবে না, তখনই দর্শক একদম ঝাঁপি খুলে বসে ভালোবাসার। এটাই এতদিনের অভিজ্ঞতা, আমি এটুকু বলতে পারি যে সততার আসলে কোনো বিকল্প নাই। সেটা আসলে বোঝাই যাচ্ছে। এবং এই মহানগর ওয়েব সিরিজটির খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র হচ্ছে ওসি হারুন। একটু জানতে চাই, বাস্তবে কি কোনো পুলিশ কর্মকর্তার চরিত্র কিংবা তার নাম থেকে নেওয়া হয়েছে ওসি হারুনের চরিত্রটি, নামকরণ করা হয়েছে? না, আমরা তো শুরুতেই বলে দিয়েছি যে এটা একটা ডিসক্লেমার দেয়া থাকে শুরুতেই, যে কোনো সিরিজের আগে, যে এখানে এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সাথে যদি মিলে যায়
তাহলে তার দায় দর্শককেই নিতে হবে। সো এটা হচ্ছে যে যার মতো করে ভেবে নিতে পছন্দ করে, যে যার মতো করে মিলানোর চেষ্টা করে। শুধুমাত্র ওসি হারুন বলে না, এখানে আসলে অনেকগুলো চরিত্র আছে। আসলে হারুনই কেন দর্শকদের একটা জানার জায়গা হতে পারে এই মুহূর্তে। এই প্রশ্ন আমাকে আমি যে সময় আসলে খুব ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম মহানগরের কারণে, প্রশাসনীয় ঝামেলা, আইনি ঝামেলা, সেখানে আমাকে একই প্রশ্নটা করা হয়েছিল যে নামটা হারুন কেন। তো এটা আসলে আমি এখন বলতে চাই না, এটা আমি দর্শকদের ইমাজিনেশনের উপরই ছেড়ে দিতে চাই যে উনারা আসলে মিলাক। এইটাই হচ্ছে গিয়ে কি একটা প্রোডাকশনের বিউটি, যে আপনি কিছু একটা তৈরি করবেন, দর্শক দুয়ে দুয়ে চার মিলাবে। আমি যদি নির্মাতা হিসেবে বলে দিই যে এটা হ্যাঁ কোন এক জায়গা থেকে নেয়া অথবা না এটা কোনো জায়গা থেকে নেয়া না, তাহলে আসলে মজাটা আর থাকে না। সো এটা দর্শকদের ক্রিয়েটিভিটির উপর থাকুক। শুধুমাত্র হারুন না, এখানে আরো অনেক চরিত্র আছে যেগুলোর সাথে দর্শকরা কোথাও না কোথাও কিছু না কিছু রিলেট করতে পারবে। এটা হচ্ছে একজন লেখক বা নির্মাতা হিসেবে দর্শকদের জন্য আমার এটাই আর কি একটা এক ধরনের কুইজের মতো আর কি। আপনি এই যে যেমন বিভিন্ন পুলিশের ঝামেলার কথা বলছিলেন, আসলে কি ধরনের ঝামেলা যদি একটু আমরা জানি? না, আমি ঝামেলার কথাগুলো বলতে চাই না, কারণ কেন বলতে চাই না, বলতে চাইলে আমি শুরু থেকে বলতে পারতাম। যখন আসলে আমি তো কখনো কোনো ব্যাপারে চুপ থাকি নাই। সো আমার সাথে ঘটে যাওয়া বা আমার সাথে, আমার অভিনেতাদের সাথে, অথবা আমার যে প্ল্যাটফর্ম হইচইয়ের সাথে যেই ধরনের ঝুট ঝামেলার ভেতর দিয়ে তাদেরকে যেতে হয়েছিল, সেটা নিয়ে আমি কখনো কথা বলি নাই, কারণ এটা নিয়ে আমি কিছু একটা করবো সামনে। সেটা সিনেমা আকারে আসতে পারে, সেটা সিরিজ আকারে আসতে পারে। যে একটা সময় আমরা এমনও পার করেছিলাম যে একটা কন্টেন্ট বানানোর জন্য, একটা সিরিজ বানানোর জন্য আসলে সেটা যদি ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করে, তখন কি ধরনের ঝামেলার ভেতর দিয়ে যেতে চাই, এই সময়টাকে আমি হয়তো সিনেমা বা সিরিজ কোন জায়গায় দেখতে পাবো খুব শীঘ্রই। ওটা বলে দিলে আসলে আর ব্যাপারটা থাকে না, ডকুমেন্টেড হয়ে থাকাটা জরুরি, এবং আমার মনে হয় আমি এটা নিয়ে খুব শীঘ্রই একটা কাজ করব। তো মহানগর 2 এর পরে কি আসলে মহানগর 3 আমরা পাচ্ছি, দর্শকরা পাচ্ছে কিনা সামনে? এটা তো সবাই আসলে জানতে চায় না আমার কাছে যে মহানগর 3 কবে আসবে। আমি অসম্ভব আপ্লুত হই সত্যি কথা, এবং আমি খুবই হাম্বলড ফিল করি যে একটা কাজের জন্য দর্শক যে পরিমাণ আগ্রহ দেখান। আমার মাঝে মাঝে মনে হয় যে এটা স্বপ্নের মতোই মনে হয়, কারণ আমি যখন মহানগর বানিয়েছিলাম প্রথমটা, যেটা এখন হইচইতে ফ্রি দেখা যাচ্ছে, তখন আমি জানতাম না যে এটা আসলে সিজন 2 হবে কিনা। সিজন 2 যখন বানাচ্ছিলাম তখন সবাই আমাকে এক ধরনের সাবধান করে দিচ্ছিল যে গ্লোবালি সব ধরনের সিরিজের পরবর্তী মানে সিকুয়েলটা ভালো হয় না, সিজন 2টা একের মতো ভালো হয় না। সিজন 2 জনপ্রিয় হলো, এখন সবাই সিজন 3 চাচ্ছে। এখনও আবার দর্শকদের যেমন আগ্রহ, এখনও আমাকে আরও অনেকে অনেকভাবে সাবধান করছেন যে না, সিজন 2 পর্যন্ত ভালো হয়ে গেছে, 3 তো এবার খারাপ হবেই ল অফ অ্যাভারেজ অনুযায়ী। সব প্রত্যাশার চাপও অনেক বেশি। তো আমি আসলে পুরো ব্যাপারটাকে এনজয় করছি এখন। আমরা তো একটা বলতে গেলে একটা ইতিহাসের মধ্যে দিয়ে যাচ্ছি এখন, যে আমরা খুবই লাকি, আমি বলবো যে যেই সময়ের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি একটা ইতিহাসের অংশ হয়ে, এই ইতিহাসের অংশের মধ্যে থাকতে পারাটাই এখন আমার জন্য সবচেয়ে, আমার মনে হচ্ছে যে সবচেয়ে আনন্দদায়ক এবং গুরুত্বপূর্ণ। মহানগর 3 এই ইতিহাসের অংশ হবে কিনা বা এই ইতিহাস পরবর্তী কিভাবে আসবে সেটা সময় বলে দেবে। ভাই, আপনার ফেসবুক পোস্ট নিয়ে আমরা কিছু প্রশ্ন করব, কিছু কথা রয়েছে আপনাকে জানার। ভাই, আপনার স্ট্যাটাসে যাব, তার আগে একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। ছাত্র জনতার বিজয় হয়েছে, কেমন আছেন এই মুহূর্তে স্বাধীন বাংলাদেশে? এই অভূতপূর্ব যে ছাত্র জনতার যে বিজয়, এটার যে সাক্ষী হতে পেরেছি, এটা আমি মনে করি যে এখন আমি সহ যারা সাক্ষী হতে পেরেছে, আমি মনে করি যে আমরা অনেক বেশি সৌভাগ্যবান যে এই সময়টা আমরা দেখে যেতে পেরেছি। বাংলাদেশ যে ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখান থেকে যে একটা পরিবর্তন আসলো, সেই পরিবর্তনের অংশ হতে পারা একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। তো ডেফিনেটলি অনেক অনেক বেশি ভালো লাগছে। গত 15 বছরে এক ধরনের জীবনচর্চা এক ধরনের ছিল, সেটা আমাদের, যদি আমি একদম সামাজিক যোগাযোগ মাধ্যম চর্চা বলি অথবা আমাদের ব্যক্তিগত জীবন চর্চা বলি, এক ধরনের ছিল, সেখান থেকে এক ধরনের চেঞ্জ আসছে। সাথে কিছুটা উৎকণ্ঠাও আছে, কারণ বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন ধরনের অনিয়ম দেখতে পাচ্ছি, যেভাবে বিভিন্ন ঢাকার বাইরে অনেক জায়গাতে অনিয়মের প্রসঙ্গ যেহেতু এসেছে, আমরা কিন্তু দেখতে পেয়েছি শিক্ষকদের উপরে। এক্স্যাক্টলি, আমি ওটাতেই আসছিলাম যে শিক্ষকদেরকে বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষকদেরকে ছাত্রছাত্রীরা যেভাবে জোর করে পদত্যাগ করাচ্ছে,
এগুলো আসলে উৎকণ্ঠার ব্যাপার। আমার মনে হয় এগুলো বন্ধ হওয়া জরুরি। এখানেও এক ধরনের শিক্ষক রাজনীতিই কাজ করছে। এটা আসলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বা এর বিজয়ের সাথে এটার কোনো সম্পর্কই নেই। ঢাকার বাইরে বা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যেভাবে ধরে ধরে এখানের মধ্যেও দেখা যাচ্ছে গিয়ে কি কোনো একজন প্রিন্সিপালের এগেনস্টে বা হেডমিস্ট্রেস বা হেডমাস্টারের এগেনস্টে কোনো টিচারের হয়তো এক ধরনের ক্ষোভ ছিল, সে ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছে। এখান থেকে অবিলম্বে আমাদের ফিরে আসার প্রয়োজন। আমরা যেভাবে এই ছাত্ররা আসলে উস্কে যাচ্ছে, আমি বলবো যে এই ছোট ছোট কোমলমতি ছাত্ররা যেভাবে উস্কে যাচ্ছে, এটার পরিণতি কিন্তু ভয়াবহ হবে সামনে। আমাদেরকে কিন্তু এটা অবিলম্বে বন্ধ করা দরকার এবং যাদেরকে জোর করে পদত্যাগ করানো হয়েছে তাদেরকে আবার কর্মে ফেরানো দরকার। কারণ না হলে একটা ডিসিপ্লিন যখন ভেঙে যায় তখন আসলে ডিসিপ্লিন ফেরানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এগুলো নিয়ে ডেফিনেটলি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরেকটু উন্নত হওয়া প্রয়োজন। ট্রাফিক কন্ট্রোল সিস্টেম আমরা এখনও দেখতে পাচ্ছি যে অনেকেই কাজে ফিরেছেন, কিন্তু অনেকেই দেখছি যে এক ধরনের ঢিমেতাল চলছে। সো যদি আমি সময় দিতে চাই, কারণ খুব বেশি দিন হয় নাই, 3 সপ্তাহের মতো চলছে, বাট এটা নিয়ে কিছুটা উৎকণ্ঠা আছে, কিন্তু ওভারঅল ডেফিনেটলি এক ধরনের স্বস্তি কাজ করছে হোপফুলি। এবং স্বস্তি কাজ করছে ঠিকই, কিন্তু তার সাথে এটাও মনে হচ্ছে কি এখন আমাদের দায়িত্ব বেশি। যে নতুন বাংলাদেশ গড়ার জন্য এই আন্দোলনটা, যে নতুন বাংলাদেশ গড়ার জন্য ছাত্র জনতা এভাবে রক্ত দিল, ওদের রক্ত যেন বৃথা না যায় সেজন্য আসলে আমাদেরকে ব্যক্তি পর্যায় থেকে সংস্কার শুরু করতে হবে, যেন আমরা আবার পেছন দিকে ফেরত না যাই। তো আমরা ঠিক তেমনটা প্রত্যাশা করছি। এই মুহূর্তে একটু আপনার ফেসবুক স্ট্যাটাস থেকে একটু চোখ তুলে আমরা তাকাতে চাই, যেখানে লেখা ছিল যে আমরা হয়তো এখনো পুরোপুরি প্রসেস করতে পারছি না কি নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল দেশের মানুষের উপরে আন্দোলন দমানোর নামে। একটা ভিত্তিতে ভ্যানে লাশের পর লাশ ছুঁড়ে ফেলার একটা ঘটনায় আমরা স্তম্ভিত। হয়তো এরকম আরও অনেক ঘৃণ্য ন্যাক্কারজনক ঘটনা আছে যা আমরা এখনও দেখিনি। হয়তো আস্তে আস্তে সেসব দেখারও দুঃস্বপ্ন সারা জীবন আমাদের তাড়া করে বেড়াবে। জুলাই গণহত্যার বিচার না করে বাংলাদেশ কখনোই গণতন্ত্রে ফিরতে পারবে না। এমনটা স্ট্যাটাস আমরা দেখেছি। কোন ভাবনায় আসলে এটা আসলে এই যে 24 ঘন্টা হয় না আমি স্ট্যাটাসটা দিয়েছি, কারণ আমরা তো আসলে ব্যাপারটা কি যে যখন আপনি পাহাড়ের মধ্যে থাকবেন তখন কিন্তু আপনি পাহাড়ের উচ্চতা গভীরতা কিছুই বুঝেন না। পাহাড়ের উচ্চতা বোঝার জন্য কিন্তু একটু দূরে আসতে হয়, তখনই আপনি পাহাড় কত উঁচু সেটা বুঝতে পারেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলনে যে 36 দিন আমরা যেভাবে রাজপথে থেকেছি বা আমরা সোশ্যাল মিডিয়াতে বা পুরো বাংলাদেশ যেটার ভেতর দিয়ে গেছে, তখন আমরা একরকমভাবে দেখছিলাম। মাঝখানে ইন্টারনেট অফ করে দেওয়া হয়েছিল। এখন যেহেতু ইন্টারনেট কেন অফ করে দেওয়া হয়েছিল যেন এই ধরনের ভিডিওসগুলো না আসে, এখন যেহেতু ইন্টারনেট অবারিত, এখন একটা দুটো করে ভিডিও আসছে যে দেখা যাচ্ছে কিভাবে কি ভিডিও হচ্ছে। আর গতকাল একটা ভিডিও এসেছিল যে এটা মনে হয় অগস্টের 5 তারিখ সকালের ঘটনা, যে একটা ভ্যানের উপরে লাশ পড়ে আছে এবং আরেকটা লাশকে তুলে একদম এভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এবং লাশের স্তূপ ওই ভ্যানের উপরে, এবং খুবই নির্দয়ভাবে কোনো রকমের মানে আমরা বলি যে জীবে হত্যা মহাপাপ, হ্যাঁ, কিন্তু যারা ওখানে ছিল তাদেরকে দেখে মনে হচ্ছিল না যে এটা তাদের জন্য আসলে খুবই নর্মাল ব্যাপার সিচুয়েশন। বা আমি আরও একটা নিউজ দেখেছি, ভিডিও ক্লিপও দেখেছি, যে এটা প্রবাবলি গাজীপুর বা কোথায় এখন আমার খেয়াল নেই, কিন্তু একটা প্রিজন ভ্যানের মধ্যে আন্দোলনকারীদেরকে বন্দি করে তালা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। এটা পুলিশই দিয়েছে আগুন। তো এই যে যেই নৃশংসতা, যে নারকীয় ঘটনাগুলো ঘটেছে, এইগুলোর বিচার আসলে এই বাংলার মাটিতে করা দরকার। যেভাবে ছাত্র জনতাকে বিভিন্নভাবে আমরা প্রায় শুনেছি এখন 1000-এর উপরে মৃত্যু হয়েছে এই পুরো ঘটনার মধ্যে, প্রচুর হাজারে হাজারে এখনো আহত, অনেকে আছেন যারা আজীবনের জন্য দৃষ্টি হারিয়ে ফেলেছেন। আমার মনে হয় কি অবিলম্বে এই সরকারের কাছে বা আমাদের সবার দাবি ছিল প্রথমে যে জুলাইয়ের যে ম্যাসাকার, যে গণহত্যা হয়েছে সেটার বিচার করতে হবে। এটার বিচার যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে আমি পার্সোনালি বলতে পারি যে বাংলাদেশ কখনোই গণতন্ত্রে ফিরতে পারবে না। আমাদের গণতান্ত্রিক পদযাত্রার প্রথম ধাপটাই হবে, আমাদের রিফরমেশনেরও প্রথম ধাপটা হবে যেই ম্যাসাকার বা গণহত্যাটা হয়েছে সেটার জন্য শেখ হাসিনা রেজিমের যারা যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা, তাদেরকে বিচারের মুখোমুখি করা। বিচারহীনতার সংস্কৃতি দিয়ে যদি আমরা রিফর্ম শুরু করি তাহলে আবার আমরা আগের মতোই পেছনের দিকে যেতে থাকবো, নতুন বাংলাদেশ করা সম্ভব। আচ্ছা, চমৎকার। একটু আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে দেখতে চাই
বহুদিন হাইও আর না হাইও, একটু জানতে চাই, আমার মনে হয় বলাটা হয় নাই ঠিক সুন্দরভাবে, এরকম একটা স্লোগান কিংবা কি বিষয়টা একটু জানতে চাই আমরা। না, এটা আমি তো চিটাগং এর ছেলে, তো এটা হচ্ছে চাটগাঁয় ল্যাঙ্গুয়েজের একটা যে মানে বলবো বহুদিন হাইও আর না হাইও, মানে এটার মানে হচ্ছে বহুদিন খেয়েছো আর না, হ্যাঁ, মানে আর 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 খেতে পারবা না। সো এইটা এক ধরনের চাটগাইয়া একটা ডায়ালেক্ট। এবং সবচেয়ে মজার ব্যাপার কি যে এই আন্দোলনটা, গণ আন্দোলনের বিউটিটাই হচ্ছে গিয়ে কি যে আমরা তো গণ আন্দোলনের কিছু স্লোগান দেখি বিভিন্ন রকমের, একটা কমন প্যাটার্ন থাকে স্লোগানের। তো এইবার গণ আন্দোলনে কিন্তু নতুন নতুন অনেক ধরনের স্লোগান তৈরি হয়ে গেছে। যেমন আমার 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 ল্যাঙ্গুয়েজ, আমার চাটগাঁয়া ভাষায় যে বহুদিন হাইও আন্ন হাইও, এটা খুবই জনপ্রিয় হয়েছে এই ল্যাঙ্গুয়েজটা, যে অনেক দিন খেয়েছো আর না। হ্যাঁ, তো একই সাথে হিউমারাস, আবার একই সাথে যেই কথাটা বলতে চায় সেই কথাটা বলা। এবং এই ছবিটা হচ্ছে প্রবাবলি অগাস্টের 2 তারিখে যে দ্রোহযাত্রাটা হয়েছিল মানে প্রেস ক্লাব থেকে শিল্পকলা, যেটা আসলে নির্ধারণ করে দিয়েছিল মোটামুটিভাবে যে এক দফাতে চলে আসবে। এক দফা যদিও অফিসিয়ালি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ঘোষণা করেছিল 3 তারিখে, কিন্তু 2 তারিখে আমরা জানতাম যে আমরা এক দফাতে যাচ্ছি, দ্রোহযাত্রা বলা হয় এটাকে। সেই দিন আমি, এবং এটা আমিও লিখে নিয়ে যাইনি, আমি গিয়েছিলাম এমনি, প্রীতিলতা নামে একজন ওখানেই ছিলেন, তার হাতে এটা ছিল। আমি বললাম কি আমি এটার একটা ছবি তুলতে পারি? উনি বললেন ভাই আপনি ছবি তুলবেন, আমি তুলে দিচ্ছি। তারপর উনি এটা দিয়ে দিলেন। যেহেতু আমি চাটগাইয়া, আমি চিটাগংকে ওন করি, সেখান থেকে এই স্লোগানটা আসা। চমৎকার। আবার আয়না ঘরও ছিল, এমন শাসকও বাংলাদেশে ছিল ভাইয়া, কি মনে হয়? হ্যাঁ, মানে আমি সবসময় গুম খুনের বিরোধী, সেটা শুধু আজকে না। আমি যদি বলি যে সাংবাদিক কাজলকে যখন প্রথম গুম করে ফেলা হয়েছিল, সেই সময় একদম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যখন উনি তো তেমন পরিচিত সাংবাদিক ছিলেন না, সেখান থেকে এরপরে ধরেন কার্টুনিস্ট কিশোর, অথবা যদি আমি বলি লেখক মুশতাক আহমেদ, ইনাদেরকে যখন নিয়ে গিয়ে গুম করে ফেলা হয়েছিল, তখন থেকে আমি আসলে সোচ্চার ছিলাম। আমি সবসময় বলি ব্যক্তিগতভাবে যে বিগত স্বৈরশাসক বা শেখ হাসিনা সরকারের যেই স্বৈরশাসন চলছিল, তাতে সবচেয়ে বেশি আমি এফেক্টেড হয়েছি এই গুমের ব্যাপারে। মানে আরও অনেক দুর্নীতি আছে, কিন্তু আমার মনে হয় কি যে পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য নেক্কারজনক যদি কোনো কাজ হয়ে থাকে, সেটা হচ্ছে গুম। আপনি একটা মানুষকে তার পরিবারের কাছে ফিরতে দিচ্ছেন না, আপনি পরিবারকে জানাচ্ছেন না যে আসলে আপনার সেই মানুষটা বেঁচে আছে কি না, এবং সেটা একদিন 2 দিনের জন্য না, সেটা বছরের পর বছর। আমরা দেখেছি 7 বছর, 8 বছর, 10 বছর পরে অনেকে ফিরেছে, অনেকে ফিরতে পারেনি। তো ডেফিনেটলি এই যে আয়নাঘর, আমরা আশা করব, এবং আশা করব না, আমরা সতর্ক থাকবো, এটা বলতে পারি যে ভবিষ্যতে যেন এই ধরনের গুম শিকার বাংলাদেশে আমার শত্রুও না হয়। এটাতে আসলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। একটা আশার খবর হচ্ছে গিয়ে কি যে ডক্টর ইউনূসের সরকার ভেরি রিসেন্টলি যে জাতিসংঘের যেই গুম বিরোধী যেই কনভেনশনটা আছে, সেখানে বাংলাদেশ সদস্য হয়েছে, ওনার মানে স্বাক্ষরের ভিত্তিতে সদস্য হয়েছে। সো ডেফিনেটলি এই যে গুমের যে সংস্কৃতি গত স্বৈরশাসক শুরু করে দিয়েছিলেন, সেটার অবসান হোক, এবং এটা আমরা আর হতে দিব না। আমার ঠিক তেমনটা প্রত্যাশা করছি। ভাইয়া, আপনি তো চলচ্চিত্রের মানুষ, নাটক নির্মাণ করেন, ওয়েব সিরিজ নির্মাণ করেন, তো আসলে সর্বোপরি নাটক, সিনেমা, ওয়েব সিরিজ যেটাই বলেন না কেন, আসলে কেমন ইন্ডাস্ট্রি আসলে আপনি এক্সপেক্ট করছেন এই মুহূর্তে? অবশ্যই আমি একটা সেন্সরবিহীন ইন্ডাস্ট্রি দেখতে চাই, যেখানে আসলে সেন্সরশিপের বাধা থাকবে না, যেটা আমাদের অনেক দিন, আমি এবং আমার যে সহকর্মীরা আছেন, কলিগরা আছেন, সিনিয়র, জুনিয়র বা আমার সহকর্মী যারা, তারা সবারই একটা দীর্ঘদিনের আন্দোলন যে বাংলাদেশে সেন্সর বোর্ড নামক যে প্রাগৈতিহাসিক যে নিয়মটা এখনও বলবৎ আছে, যেটা পৃথিবীর আর কোনো দেশে নেই, সভ্য দেশে নাই, তো সেই নিয়মটা যেন বাতিল করা হয়। কারণ সেন্সর বোর্ডের কারণে যেটা হয় কি যে সেন্সরশিপ আরোপ করা হবে, এটা রাষ্ট্রকে এক ধরনের ক্ষমতা দিয়ে দেয় যে আমি যদি রাষ্ট্রের ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করি, বা আমি যদি নতুন কোনো বয়ান নিয়ে হাজির হতে চাই, নতুন কোনো বক্তব্য নিয়ে হাজির হতে চাই, সেটাকে আটকে দেওয়ার। তো শিল্পচর্চায় আসলে শিল্পচর্চাকে আপনি কোনো নিয়মের বেড়াজালে আটকে রাখতে পারবেন না। শিল্পচর্চা আসলে কালোত্তীর্ণ হলো কিনা সেটা আসলে সময় ডিসাইড করে দিবে, এবং দর্শকরাই ডিসাইড করবে। আমি সবসময় বলে থাকি, দর্শক হচ্ছে উত্তম বিচারক। আপনি নির্মাতাকে স্বাধীনভাবে যে কোনো কিছু নির্মাণ করতে দেন, দর্শক সেটা দেখবে, দেখার পরে দর্শক সিদ্ধান্ত নেবে এটাকে সে আসলে
ধারণ করবে নাকি এটাকে সে বর্জন করবে। সেন্সর বোর্ড থাকার ফলে বা বিভিন্ন ধরনের নীতিমালা তৈরি করে দিয়ে বাংলাদেশে বলা হয় কি যে নীতিমালা তো প্রয়োজনেই করা হয়। আমরা দেখেছি বিগত সরকারের আমলে বলা হলো কি অনলাইনের দুর্নীতির জন্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নীতিমালা প্রয়োজন, কিন্তু নীতিমালা হওয়ার পরে আমরা দেখলাম কি সেটা প্রয়োগ করা হচ্ছে সবচেয়ে বেশি সাধারণ মানুষ এবং সাংবাদিকদের উপরেই ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করার জন্য। সেন্সর বোর্ডও ঠিক সিমিলারলি সেম। আমরা গত অনেক বছর ধরে যেই ধরনের সিনেমাগুলোকে আটকে থাকতে দেখেছি সবগুলো সিনেমায় আটকে গেছে যেহেতু ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করা বা নতুন বয়ান নিয়ে হাজির হওয়ার কারণে। কাজে অবভিয়াসলি নতুন বাংলাদেশে আমি পুরোপুরি সেন্সরশিপবিহীন একটা বাংলাদেশ দেখতে চাই, আমার একটা ইন্ডাস্ট্রি দেখতে চাই যেখানে দর্শকই হবেন বিচারক। আলাদা করে 4-5 জন মিলে ঠিক করে দেবেন না যে এই ছবি কি দর্শক দেখতে পারবেন কি দেখতে পারবেন না। দর্শকদেরকে স্পুন ফিট করার কিছু নাই। দর্শক যথেষ্ট ম্যাচিওর, দর্শকের চোখ খোলা, এই দর্শক সারা দুনিয়াব্যাপী দেখে। আমরা কখনো এক্সপেক্ট করি নাই যে যাদেরকে বলা হচ্ছে যে জেনজি এরা আসলে যে রাস্তায় নামতে পারবে। আমরা সবসময় ধরে নিতাম যে এরা আসলে কোনোদিন দেখে না, এর ইতিহাস পড়ে না, কিন্তু এরা সবাই হচ্ছে গিয়ে কি যথেষ্ট সতর্ক এবং এরা সবাই গ্লোবাল। আমাদেরকে একটু গ্লোবাল চিন্তা ভাবনা করতে হবে, আমাদেরকে ফিল্ম গ্রেডেশন সিস্টেমে আসতে হবে, আমাদেরকে দর্শকের রুচির উপর বিশ্বাস রাখতে হবে, দর্শকের সাবালকত্বের উপর বিশ্বাস রাখতে হবে। ফিল্ম গ্রেডিং এর কথা বলছেন, তাহলে সেক্ষেত্রে কি সেন্সর বিলুপ্ত হবে কি মনে হয়? হ্যাঁ, ফিল্ম গ্রেডেশনের সিস্টেমটা হচ্ছে গিয়ে কি যে আপনি যেই ছবি বানাবেন, আপনি বানানোর সময় আপনি জানেন যে এই ছবিটা কোন বয়সীদের জন্য বানাচ্ছেন। তো যখন একটা ফিল্ম গ্রেডেশন বোর্ড বা ফিল্ম সার্টিফিকেশন বোর্ড যেটাকে বলে থাকবে, সে ছবির মেরিট অনুযায়ী সে বলে দেবে যে এটা আন্ডার 18 দেখতে পারবে না, 18-র উপরে দেখতে হবে, এটা আন্ডার 13 দেখতে পারবে না, 13-র উপরে যারা দেখতে পারবে। এটা আবার যে জেনারেল অডিয়েন্স, পিজি প্যারেন্টাল গাইডেন্স নিয়ে দেখতে পারবে, যে বাবা মাকে নিয়ে দেখতে হবে। এটা পুরো পৃথিবীতেই এভাবে কিন্তু ছবিটা চলে। সো আমাদের এখানে যদি ফিল্ম গ্রেডেশন করে দেওয়া হয় এবং সেটা যদি সিনেমা হলগুলোতে নিশ্চিত করা হয় যে যেই ছবিটা 18-র নিচে কেউ দেখতে পারবে না, সেটাতে আসলে 18-র কেউ ঢুকতে পারবে না 18-র নিচে, তাহলে আমার মনে হয় আমরা আমাদের মনের মতো ছবি বানাতে পারবো, আমরা দর্শকের হরাইজনটাকে বড় করতে পারবো, আমার যেটা মনে হয়। আচ্ছা, যদি আমরা একটু তাকাই যে সরকারি অনুদানের সিনেমা নির্মাণেও কিন্তু অনেক সময় 9-6 হওয়ার একটা ব্যাপার আমরা দেখতে পাই। আসলে কেমন চান কিংবা কেমন হওয়া উচিত সরকারি অনুদানের সিনেমা? আমি তো সবসময় বলি যে মেধার ভিত্তিতে সর্বক্ষেত্রে মেধার ভিত্তিতে আসলে নিয়োগ পাওয়া উচিত। আমরা দেখেছি যে বিগত স্বৈরশাসকের আমলে কিভাবে মেধাকে পাশ কাটিয়ে দলীয় ভিত্তিতে প্রশাসন থেকে শুরু করে যে কোনো ধরনের পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সব জায়গায় যেভাবে দলীয় ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে সেটার জন্য আমরা এখনও কিন্তু ভুগছি। এখনও কিন্তু আমরা সেটা রিফর্ম করতে পারি, শুরু করেছি মাত্র, করতে পারিনি। সো সিমিলারলি শিল্পচর্চার ক্ষেত্রে বা অনুদানের ক্ষেত্রে যদি বলি, সেখানেও যেই অনেক বছর ধরে শুধুমাত্র অনুদান না, আমি যদি জাতীয় পুরস্কারের কথাও বলি, যে জাতীয় পুরস্কার এবং অনুদান ভিত্তিক সিনেমাতে যেভাবে দলীয়করণের অভিযোগগুলো আসছে বিভিন্ন বছর ধরে, আমার মনে হয় এখানে আসলে মেধার ভিত্তিতে হওয়া উচিত। কারণ একটা খুবই লজ্জার ব্যাপার কি যে মেধার ভিত্তিতে যখন কেউ জাতীয় পুরস্কার পায়ও সে খুব বড় করে কিছু বলতে পারে না, কারণ তার আশেপাশে অনেক, যেহেতু জাতীয় পুরস্কারের প্রসঙ্গটা এসেছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়েও কিন্তু অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। বাংলাদেশে অনেক গুণী গুণী অভিনেতা অভিনেত্রী আছেন যারা এখনো আসলে পুরস্কারে দেখা পায়নি, আবার অনেকে আছেন যারা আসলে পুরস্কার ডিজার্ভই করে না, তারাও কিন্তু পেয়েছেন। হ্যাঁ, আমি সেই কথাই বলছি যে ধরেন আপনার জাতীয় পুরস্কার বলি বা অনুদান ভিত্তিক সিনেমা বলি, সেটা পুরোপুরি মেধার ভিত্তিতে নির্ণয় করতে হবে। আমাদেরকে ভুলে গেলে চলবে না যে একটা জাতি কিন্তু পরিচিত হয় তার মেধাবীদেরকে দিয়ে। জাতি কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন দিয়ে পরিচিত হয় না, যে আপনি কত লম্বা আপনার মেট্রো রেল বানালেন বা কয়টা ফ্লাইওভার বানালেন, এক্সপ্রেসওয়ে করলেন, ওটা দিয়ে জাতি নির্ণীত হয় কিন্তু মেধাবীদেরকে দিয়ে। মেধাবীদেরকে আপনাকে সামনে নিয়ে আসতে হবে। সো এই যে জাতীয় পুরস্কার বা অনুদান ভিত্তিক সিনেমাতে যাদেরকে আসলে দেওয়া হয় সেটা পুরোপুরি মেধার ভিত্তিতে হতে হবে। এই চর্চাটা এখন থেকে শুরু করা দরকার। দলীয় লেজুর ভিত্তিক যেই চর্চা আমাদের এখানে চলে আসছে, আমরা প্রায়ই শুনি যে জাতীয় পুরস্কারে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করা হয়, অনুদান ভিত্তিক সিনেমাতে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করা হয়, যারা হয়তো তৎকালীন ক্ষমতা কাঠামোকে হয়তো প্রশ্ন করে তাদেরকে এসব থেকে দূরে রাখা হয়। এই চর্চা চিরতরে ভেঙে দিতে হবে, এই চর্চা চিরতরে বন্ধ করতে হবে। না হলে
এই সংস্কৃতি অঙ্গন যেই জায়গায় আমরা আছি সেখান থেকে আরো পেছাবো। আমরা যদি শিল্প সংস্কৃতিকে যে কোনো রকমের দলীয় রাজনীতির বাইরে রাখতে হবে, সেটা জাতীয় পুরস্কারের ক্ষেত্রে হোক, সেটা অনুদানের ক্ষেত্রে হোক, বা সেটা যে কোনো কার্যক্রমের মধ্যে হোক না কেন। আমরা যদি একটু ফিল্মের দিকে তাকাই ভাই, ফিল্মের কারিগরি দিক কিংবা ফিল্মে যারা অ্যাক্টিং করেন, অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন, এগুলো শেখার জন্য যদি বলি কোনো একটা নির্দিষ্ট ইনস্টিটিউশন আমাদের দেশে কিন্তু নাই। আসলে এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা, কি মনে হয় আপনার? না, ডেফিনেটলি এটা তো সরকারি উদ্যোগ নেওয়াটা খুবই দরকার, বেসরকারি পর্যায়েরও দরকার, সাথে সরকারি উদ্যোগও দরকার। আমি যদি এভাবে বলি, আমি যদি পাশের দেশের ইন্ডাস্ট্রির কথা বলি, যে ধরেন একটা ছবি আছে কেজিএফ, খুবই পরিচিত একটা ছবি, ব্যবসা সফল ছবি। এই একটা ছবি দিয়ে কিন্তু কান্নাডা ফিল্ম ইন্ডাস্ট্রিটা পুরোপুরি দাঁড়িয়ে গেল। এবং পাশের দেশ, আমি বহির্বিশ্বেও যাচ্ছি না, আমি শুধু পাশের দেশের উদাহরণ যদি দেখি, ইন্ডিয়ার কথাই যদি বলি, তাদের সরকার থেকে আলাদা মন্ত্রণালয় ঠিক করে দেওয়া আছে শুধুমাত্র সিনেমার উন্নয়নের জন্য। কারণ তারা জানে যে সিনেমাটা যখন আসলে গ্লোবালি যাবে, ন্যাচারালি সেটা কোনো না কোনোভাবে রেভিনিউ তার দেশের জন্য নিয়ে আসবে। সেটা শুধু মনিটারি রেভিনিউ হবে তা না, সেটা গুডউইলের রেভিনিউ, সেটা নানান রকম, একটা সিনেমাকে ঘিরে যে যত রকমের ব্যবসা করা যায়। আমাদের দেশেও প্রথমেই আসলে ইনস্টিটিউশনটা টোটালি আরো অনেক আগে হওয়া দরকার ছিল। আমি তো বলবো কি, আমরা আসলে খুবই সৌভাগ্যবান জাতি যে এখনো যে আমাদের ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে আছে সেটা পুরোপুরি হাতে কলমে শিক্ষার উপরে, যে শুধুমাত্র প্যাশন থেকে এতগুলো ছেলে মেয়ে এখানে অভিনয় করতে আসছে, ক্যামেরার কাজ করতে আসছে, লিখতে আসছে, ডিরেকশন দিতে আসছে, বা আমি যদি বলি হোস্টিং করতে আসছে। এই যে একটা পুরো ইন্ডাস্ট্রি, অর্থকরী ইন্ডাস্ট্রি, এটা যে দাঁড়িয়ে গেছে শুধুমাত্র প্যাশনের ভিত্তিতে, এটাকে এখন যদি আমরা হালকাভাবে নেই, আমরা যদি এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারি, তাহলে আমার মনে হয় আমরা খুব বেশি গ্লোবাল হতে পারবো না, আগাতে পারবো না। নিপুণ ভাই, আসলে অনেক প্রশ্ন জানার ছিল, আসলে সময় স্বল্পতার জন্য সব প্রশ্ন করা হচ্ছে না, কিন্তু একটা শেষ প্রশ্ন আমি রাখতে চাই। সেটি হচ্ছে যে বর্তমান সময়ে টক অফ দ্য টাইম হচ্ছে সাকিব আল হাসানের যে মামলাটা, তার মামলাটা আসলে বাংলাদেশের ফুটবলার আমিনুল ইসলামের সাথে আসলে মেলানো হচ্ছে, বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? আমি যে কোনো ধরনের হয়রানিমূলক মামলার আসলে বিপক্ষে। সাকিব আল হাসানের এগেনস্টে যে হত্যা মামলার অভিযোগটা আনা হয়েছে, সেটা একেবারে আমার কাছে মনে হচ্ছে অবিবেচনা প্রসূত। কারণ সাকিব আল হাসান হত্যার আদেশ দিয়েছেন, বা কোনোভাবে সে আসলে এই আমাদের যে গায়েবী মামলাগুলা বা একসাথে এতজনকে মামলা দেয়া, আমি শুধু সাকিব আল হাসানের কথা বলবো না, আমি আমাদের বিনোদন অঙ্গনের যদি সাজু খাদেমের কথা বলি, বা আমি যদি শাহরিয়ার নাজিম জয়ের কথা বলি, তাদের বিরুদ্ধেও যে মামলাটা দেয়া হয়েছে, মামলা দিয়েছেন শিল্পীরাই দিয়েছেন। এই অহেতুক মামলা দেওয়ার চর্চাটা আসলে বন্ধ হওয়া দরকার। কারণ এটা যদি বন্ধ না হয়, তাহলে আজকে আমি মামলা দেব, কালকে আপনি দেবেন, এই চর্চা যেতে যেতে একসময় বললাম না যে ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে, পুরো গ্রাম বিরান হয়ে যাবে, আমাদের পুরো ইন্ডাস্ট্রি বিরান হয়ে যাবে শুধু এই মামলা দেওয়া পাল্টাপাল্টি দেওয়ার কারণে। সো ডেফিনেটলি এই চর্চাটা অবশ্যই বন্ধ করা হোক। কারো বিরুদ্ধে যদি সুস্পষ্ট কোনো অভিযোগ থাকে, তাহলে সেই ভিত্তিতে মামলা দেওয়া হোক, বা সেই ভিত্তিতে তাকে আইনের আওতায় আনা হোক। এই ধরনের অবিবেচনা প্রসূত, যেটা আসলে যার সাথে যেটা যায় না, শুধুমাত্র তাকে শায়েস্তা করার জন্য এক ধরনের মামলা দেওয়া, এইটা চর্চাটা বন্ধ করা হোক। চমৎকার। তো ভাইয়া, সর্বোপরি সবকিছু মিলিয়ে কেমন একটা বাংলাদেশ আসলে আপনি চান, প্রত্যাশা কেমন? যদি আমি একদম এক লাইনে বলি, আমি একটা সংযমী বাংলাদেশ চাই। কারণ আমরা গত 15 বছরে যেই ধরনের অপশাসন, দুঃশাসন দেখেছি, আমাদের যারা দুঃশাসনের শিকারও হয়েছি, আমাদের মধ্যেও এক ধরনের অস্থিরতা এখনো কাজ করছে। আমরা এখনো বলে না সংযমী হতে পারছি না, আমরা যে কোনো কিছুতে রিয়্যাক্ট করছি। আমার মনে হচ্ছে কি একটা বিশাল বড় আন্দোলনের মধ্যে দিয়ে তো আমাদের এক ধরনের বিজয় রচিত হয়েছে। এখন আমাদের সর্বক্ষেত্রে আরেকটু সংবেদনশীল, আরেকটু সংযমী হওয়া প্রয়োজন। কারণ আমরা যতক্ষণ পর্যন্ত সংবেদনশীল এবং সংযমী না হব, ততক্ষণ পর্যন্ত আমরা নতুন বাংলাদেশ গড়ার কাজে আসলে হাত দিতে পারবো না। সো আমি চাইবো বাংলাদেশ আরেকটু সংযমী হোক। বাংলাদেশের মানুষ কথায় কথায় এর উপর ঝাঁপিয়ে পড়ো, ওর উপর ঝাঁপিয়ে পড়ো, আমার মতের সাথে তোমার মিলে না কাজে আমি তোমাকে একটা ট্যাগ করে দিলাম, এই চর্চা থেকে বের হয়ে এসে সংবেদনশীল, এমপ্যাথেটিক এবং সংযমী হোক। সুন্দর। তো আশফাক, নিপুণ ভাই, অনেক ধন্যবাদ। আসবার জন্য অনেক ভালো থাকবেন এবং আপনার সামনের পথ চলা সুন্দর হোক। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, সানডিলিনার সবুজ চ্যানেলে আজকের আয়োজন ছিল এ পর্যন্ত। আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট।